আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক 21 রাতে। হঠাৎ করে রাজনীতি ভয়ঙ্কর উত্তপ্ত অবস্থায় পৌঁছেছে এবং এটি একদিনে পৌঁছায়নি, একটু একটু করে আজকের এই অবস্থায় নানান ধরনের প্রশ্ন উঠেছে, ওয়ান রিভেনের প্রশ্ন উঠেছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পাশাপাশি জিয়াবাদ মুজিববাদ ইত্যাদি ইত্যাদি বিতর্ক তো রয়েছেই। এই যে উত্তপ্ত রাজনীতি সেটি কোথায় গিয়ে দাঁড়াবে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই, এই যে উত্তপ্ত একটি রাজনৈতিক পরিস্থিতি সেটি কি কাঙ্ক্ষিত ছিল 5 আগস্টের পরে? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় না কোনো উত্তাপের ব্যাপার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার কাছে ব্যক্তিগত। এই কারণে বিএনপি গত 16 বছর ধরে নির্বাচনের একটা ভালো নির্বাচনের অর্থাৎ মানুষের মতামত ব্যক্ত করার সুযোগ এটার পক্ষে আমরা বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা লড়াই করছে, গুম হয়েছে। অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইয়ের প্রধান বিষয় বলে মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা। তো সেই কথা এখনকার প্রেক্ষাপটে যখন বলছে আমাদের পার্টির মহাসচিব বলছে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে চাই। তো এর পাশাপাশি অনেকেই আছেন যারা নির্বাচনটা একটু দূরে, কেউ 5 বছর 10 বছরেরও চিন্তা করছে, কেউ সংস্কার শেষ করে এটা করতে চাচ্ছে। সংস্কার কথাটা কিন্তু 1/11-এর পরেও খুব জোরে সোরে শোনা গিয়েছিল। সংস্কার খারাপ কিছু না, তো সব কিছুতেই একটা পরিবর্তন বা সময় যখন আসে তখন প্রতিনিয়তই মানুষ পরিবর্তনের দিকেই ধাবিত হয়। আমি যে কাপড় আজকে পরছি, এটা আরো 5 বছর আগে এটা পরার কোনো সুযোগ ছিল না। ইউনিভার্সিটি লেভেলে তো আমি খুবই পাতলা ছিলাম, তখনকার কাপড় যদি এখন নিয়ে আসে মানুষ হাসাহাসি করবে। এটা পরিবর্তনশীল। এরকম নির্বাচন কমিশন অথবা প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথবা শিক্ষাক্ষেত্রে, সকল ক্ষেত্রেই বিষয়টি একই, পরিবর্তনশীল। সেই জন্যে পরিবর্তনকে আঁকড়িয়ে আমি কাজটা শেষ করব, যত সময় লাগে, এটা বলতে পারে অনেকে, যার যার অবস্থান থেকে বলবে। আমরা মনে করি নির্বাচিত কোনো সরকারই নিয়ামকভাবে এটা দায়িত্বপ্রাপ্ত। যেমন রাজনীতিবিদরাই প্রশাসনকে পরিচালনা করে, কিন্তু যখন সচিব এটা পরিচালনা করে তখন এটা রাজনৈতিক হয় না, সচিব কেন্দ্রিক। যেটা আওয়ামী লীগের পতন বা স্বৈরাচারের যে উত্থান, ফ্যাসিবাদের যে উত্থান, সেটা হচ্ছে শেখ হাসিনা একটা মুহূর্তে তার পার্টিকে বাদ দিয়ে পুলিশের উপরে, প্রশাসনের উপরে, মিলিটারির উপরে অথবা ব্যবসাদের উপরে যখন পুরাপুরি নির্ভরশীল হয়ে গেছিল, তখন রাজনীতি বলে আর দেশে কিছু ছিল না। যে কোনো নির্বাচন একটা করতে হয়, এটাও সচিব পুলিশরা বলছে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, এটা আমরা করে দেব, এবং করেও দিচ্ছে 3 টার্মে। এখন শেষ পর্যন্ত এখন রাজনীতিবিদ যারা ছিল বা সংগঠক যারা ছিল তারাও এটার মধ্যে ঢুকে গেছিল। সেই জন্য আজকে যারা এই কথাগুলো বলছেন তারা হয় তাদের অবস্থান সম্বন্ধে সজাগ না, অথবা তারা কি করতে চায় সেটা এখনো তারা কি বলবো ভেবে উঠতে পারে নাই। যেমন সরকারের থেকে, সরকারের সমর্থকদের বিরুদ্ধে যে কথাগুলো এখন তারা বলছে, এটা আরো ভালো হয়। যেমন একটা পার্টির সেক্রেটারি নির্বাচিত হয়েছে, লড়াই করতে করতে তো তারপরে সেক্রেটারি হয়েছে, তাই না? তার নিজস্ব একটা রাজনীতি আছে, তার দলের রাজনীতি আছে, সাংগঠনিক ব্যাপার। যারা ওই জায়গায় বসছেন তাদের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু রাজনীতির দলের মতো কথা বলে বুঝতে হবে যে একটা দল বোধহয় আড়ালে আবডালে দূরে কোনো জায়গায় অপেক্ষা করছে, তারা ওই নেতা হতে চায় সেই দলের। তাহলে ওখান থেকে টুক করে সরে পড়তে হবে, পদত্যাগ করে দলে গিয়ে বসতে হবে। সেই জায়গাটায় যখন তারা যেতে পারবে তখন তারা সব কথা বললে কোনো বিতর্ক থাকবে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে বিষয়গুলো এখন সামনে এসে গেছে, এটা মীমাংসা হওয়ার দরকার। তারা আসলে সরকারের লোক না অন্য কারোর লোক, এটি পরিষ্কার না হলে পরে বিতর্ক আরো বেশি বাড়তে থাকে। আমি এই প্রশ্নটাই করতে চাই, যারা বলছেন সরকারের থেকে নির্বাচন
এতদিন পরে হবে বা এটার আগে নির্বাচনের নাম নেওয়া যাবে না, এই ধরনের কথা যারা বলছেন তারা আসলে কাদের লোক? যদি যে প্রশ্নটি তুলেছেন শামসুজ্জামান দুদু, আপনার প্রতিক্রিয়া, আপনার মন্তব্য। ধন্যবাদ। আমি আসলে এগুলোর ভিতরে কোনো বড় কোনো সংকট দেখতে পাচ্ছি না। মানুষের 16 বছরের একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকার কারণে যেটা হয়, আপনার জনগণ একটা সিঙ্গুলার মতে অভ্যস্ত হয়ে যায় যে শেখ হাসিনা কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, গণভবন কি বলছে, কালো কোট পরা পেঙ্গুইনরা কি বলছে। এর বাইরে যে শত রঙে ফুটতে থাকা মত থাকতে পারে, এটাতে আমরা অভ্যস্ত ছিলাম না, আমরা ভুলে গেছি। তো এটাই আমাদের একটা ন্যাশনাল ট্রমা। যখন আমরা একটা বিষয়ে 4-5টা 10টা মতামত দেখি, শুনি, সাডেনলি আমরা নার্ভাস হয়ে যাই, আমরা ট্রমাটাইজড হয়ে যাই যে কী ব্যাপার, এই মনে হয় বিএনপি জামাতের মধ্যে ভাঙন শুরু হইল, এই মনে হয় বিএনপি ছাত্ররা মুখোমুখি হয়ে গেল। আমি আসলে এটা একদমই এভাবে দেখি না। আমি দেখি যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে 10টা রাজনৈতিক দল একই বিষয়ে 10 রকম মত দেবে, একটা রাজনৈতিক দলের 10 জন নেতা একই বিষয়ে 10 রকম মত দেবে, একটা রাজনৈতিক দলের একই নেতা 2 সপ্তাহ 6 সপ্তাহের ব্যবধানে একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিতে পারেন। কারণ সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়, নতুন এভিডেন্স আসে, নতুন যুক্তি আসে, বেটার আর্গুমেন্ট আমরা যারা ওপেন মাইন্ডেড পলিটিক্স করি আমরা মেনে নেই, পাওয়ারফুল আর্গুমেন্ট আমরা মেনে নেই। তো সেখানে আপনার মির্জা ফখরুল সাহেব যা বলেছেন, নাহিদ যা বলেছেন, সামারিটা কি? সামারি একটা ভালো নির্বাচন, তো দুই পক্ষকে অস্বীকার করছে না যে একটা ভালো নির্বাচন হবে না, হতে পারবে না। প্রশ্ন হচ্ছে প্রায়োরিটির আলোচনা হচ্ছে। এক পক্ষ মনে করছে যে আগে সংস্কার হইতে হবে, তারপরে বিচার হইতে হবে, তারপরে প্রয়োজনে গণপরিষদ হবে, সংবিধান সংশোধন হবে, তারপর নির্বাচন হবে। ফাইন, সে বলতেই পারে, এটা তো কোনো সমস্যা নাই। তো আরেক পক্ষ মনে করতেছে ভাই 17 বছর ধরে তো একই কথা বলে যাচ্ছি, দেশের সংকট হচ্ছে নির্বাচনে, নির্বাচনটা হওয়া নানান দরকার। পথ মত থাকবে, কিন্তু সরকারি থেকে দায়িত্বশীল জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য যেটা শামসুজ্জামান দুদু ইঙ্গিত করছেন, সেটি কতটা যৌক্তিক? এইটা যৌক্তিক এখানে এই কারণে, কারণ এই ছাত্র উপদেষ্টারা একটা গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় ক্ষমতা এসছে। 72-এর গণপরিষদের বাস্তবতা যেটা ছিল, আপনার নির্বাচন ছাড়াই তো গণপরিষদ হয়েছে, 70-এর নির্বাচন পাকিস্তানের সরকার গঠন করবার নির্বাচনের প্রেক্ষিতে হয়েছে। তাদের এটা বলতে আমি কোনো দোষের দেখি না, কারণ বাকি উপদেষ্টারা কিন্তু পলিটিক্যাল না, তারা মিছিল মিটিং থেকে আসেন নাই। কিন্তু এই 3 জন উপদেষ্টা মিছিল মিটিং, লড়াই, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে এসেছেন। ওটা ছিল তাদের একটি পরিচয়, আর নতুন দায়িত্বে পর আরেকটি পরিচয় নিশ্চয়ই। এখন এইটা ফান্ডামেন্টালি কোনো জিনিসকে আনসেটেল করে কিনা আমি এখানে দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রায়োরিটিজ আছে। এর থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনূস কি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডাভোসে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে দেখলাম উনি শুরু থেকে যেভাবে বলেছেন ইলেকশন রোডম্যাপের ব্যাপারে, উনি কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি একই পজিশনে আছেন, কোনো পরিবর্তন হয়নি। ডাভোসে উনি বলেছেন যে ইট উইড অল ডিপেন্ড যে পলিটিক্যাল পার্টিসগুলো কি চায়, তারা কি খুব ছোট দাগে অল্প কিছু কাজ করে নির্বাচনে যেতে চায়, না তারা মোটা দাগে আরো বেশ কিছু সংস্কার আমরা করি সেটা চায় না, সেখানে কিন্তু রাজনৈতিক দলের কথা বলেননি, নতুন করে বলেছেন জনগণ যখন চাইবে, জনগণ যা না, পলিটিক্যাল পার্টিসের কথা বলেছে, স্টেক হোল্ডারদের কথা। পরবর্তীতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি প্রতিষ্ঠাতা, তার সঙ্গে 1-to-1 যে বৈঠক বা সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন জনগণ যা চায় তাই হবে। না, শুধু তাই না, বলছে স্টেক হোল্ডাররা কি ধরনের রিফর্ম চায়। স্টেক হোল্ডারদের ভিতরে সবাই আছে, স্টেক হোল্ডারের ভিতরে পলিটিক্যাল পার্টিজ আছে, ছাত্ররা আছে, জনগণ আছে, পেশাজীবীরা আছে, সবাই আছে। পরিষ্কার করে বলেছে যদি মোটা দাগে কিছু সংস্কার চায় সামান্য, আমরা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেব। যদি আরো একটু লার্জ স্কেলের সংস্কার আমরা করি, উনি বলেছেন 26-এর মাঝামাঝির মধ্যে আমরা নির্বাচন দিয়ে দিব। একই কথা উনি জাতিসংঘে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন, পরবর্তীতে রয়টার্সে, আল জাজিরাতে, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউতে উনি কন্টিনিউয়াসলি একই পজিশন মেনটেন করেছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু উনি লিডারশিপ পজিশনে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ফাইনাল বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনূসের বক্তব্য। সেখানে উনি এমন কিছু বলেন নাই যেখানে আমাদের নার্ভাস হওয়ার মতো কোনো জায়গা আছে। এই জন্য আমরা ওনার উপরে ভরসা রাখতে চাই যে উনি জাতীয় ঐক্যমতের কমিশন করেছেন, ফেব্রুয়ারি 15 তারিখে ডেডলাইন, রিকমেন্ডেশনগুলো আসার বিভিন্ন কমিশনের। তারপর উনি বসবেন রাজনৈতিক দলের সাথে বসে ফান্ডামেন্টালি একই আলোচনা হবে। বিএনপি জুন, জুলাই, আগস্টের কথা বলেছেন, ফাইন, জুলাই আগস্টটা ডিসেম্বরে যাইতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি হইতে পারে, এটা তো আলোচনার ব্যাপার। এই বিষয়ে আমি মোটা দাগে খুব বড় সংকট দেখতে পাচ্ছি না। বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপির কিন্তু 1/11-এর একটা ট্রমা আছে, এইটা যেন আমরা কেউ ছোট করে না দেখি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সে 30, 32, 35 সিট পেয়ে বিরোধী দল হবার কথা ছিল না 2008-এ।
এবং পরবর্তীতে আমরা জেনেছি যে গোয়েন্দা সংস্থাগুলো দিল্লির ম্যান্ডেটে কিভাবে 100 সিটে বিএনপিকে হারিয়েছে। অতএব ক্ষমতার এই বাস্তবতায় বিএনপির যে একটা ট্রমা 111 থেকে বিরাজ করছে, এইটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, ভ্যালু করতে হবে। তার প্রত্যেকটা মতের সাথে আমার দ্বিমত করার রাইট যেমন আছে, তার জায়গা থেকে তার কনসার্নটাকেও সম্মান করতে হবে। এই সম্মান, দ্বিমত, একমতের জায়গা থেকে যদি আমরা আলাপটা চালিয়ে যাই, আমি এই সংকটগুলোকে মোটা দাগে কোনো সংকট দেখতে পাচ্ছি না। তাহলে সংকটই কোথায় শামসুজ্জামান দুদু? আসলে আপনিও বলছেন যে রাজনীতি উত্তপ্ত নয়, তাহলে এই যে গত বেশ কিছুদিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ, নানান ধরনের বক্তব্যের মধ্য দিয়ে, এবং তাহলে কেনই বা 111-এর প্রশ্ন আসছে, কেনই বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে যদি সংকট নাই থাকে? কেন সংকট নেই কে বলছে? ব্যারিস্টার ফুয়াদ দেখছেন যে সংকট নেই। ওনার দৃষ্টিতে, ওনার অবস্থান থেকে, ওনার রাজনীতি থেকে এটা উনি ভাবতেই পারেন। এটা তো অন্যায় কিছু না। ওটা তো ওই যে গণতন্ত্রের যে সৌন্দর্য, শত ফুল ফুটতে দাও, শতমতকে স্বীকৃতি দাও, মেনে নাও, ওই বিবেচনা তো থাকতেই পারে। ওইটার সঙ্গে তো বিতর্ক মানে যাওয়ার তো কোনো কারণও নাই, প্রশ্নও নাই। এখন যেটা আমার কাছে মনে হয়েছে যে এত বড় পরিবর্তন, এত বড় বিপ্লব, এত বড় গণঅভ্যুত্থানের পরে অনির্বাচিত একটি সরকার কতদিন জাতি বহন করবে, এটাও একটা পরিষ্কার যেটি আমরা হতে পারি, তাহলে পরে অনেক জিজ্ঞাসা, প্রশ্ন, অনেক কিছু মীমাংসিত হয়ে যাবে। ওটাও আবার সরকার স্পষ্ট করে নাই। হতে পারে, তো হতে পারে, অনেক কিছুই হতে পারে। এটা কন্টিনিউ করতে পারে, নাও হতে পারে। আমার কাছে যেটা বিবেচনায় আসছে, মানুষ কি চাইছে? হাসিনাকে বিদায় করতে চাইছে, ফ্যাসিবাদকে বিদায়। তো হাসিনা এবং ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে কি হবে? মানুষের অধিকার ফিরে আসবে। অধিকার কিভাবে ফিরে আসবে? এটা সামরিক সরকারের মধ্য দিয়ে, নাকি একটি উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে, নাকি একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে? এই প্রশ্নটা আসবে। যেমন সভ্যভব্য পরিবর্তনটা হচ্ছে গণতান্ত্রিক মন মানসিকতায় যারা পুষ্ট, তারা একটা গণতন্ত্রের মধ্যে দিয়ে পরিবর্তনটা আনতে চাবে। কিন্তু সেই পরিস্থিতি যদি না থাকে, যেটা জুলাই আগস্টে আমরা দেখলাম, মানে তার আগের যে সরকার, সেখানে আপনার সভ্যভব্যতার কোনো কারণ নাই। ফ্যাসিবাদে এগুলো থাকে না, স্বৈরাচারে এটা থাকে না। তারা গায়ের জোরে থাকে, তাকে সরাতে হলেও গায়ের জোরে সরাতে হয়। যেমন উনি থাকার জন্য সর্বশেষ যেটা মানে অস্ত্র ব্যবহার করছে, নির্বিচারে শিশু সহ কিশোর, যা মানে পথচারী, ছাত্র, জনতা, যাকে সামনে পাইছে। মানে আমরা এখন যেসব জিনিস বিভিন্নভাবে তথ্যে জানতে পারি, সেনাবাহিনীকেও তিনি এই হত্যাকাণ্ডে যুক্ত করতে চাইছেন, কিন্তু সেনাবাহিনী প্রত্যাখ্যান করছে, এবং এই প্রত্যাখ্যানের মধ্য দিয়েই তার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ যদি প্রত্যাখ্যান না করত, তাহলে তখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতো, যেটা 71-এ হয়েছিল। 71-এ যখন মানে সেই সময় নির্বাচিত শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর না করার যে সিদ্ধান্ত নেয় চূড়ান্তভাবে, সেটা সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী। তখন আবার পাকিস্তানের প্রেক্ষাপটে কিছু দল মুক্তিযুদ্ধে যায়, আর কিছু দল আবার পাকিস্তানি সেনাবাহিনীকে সমর্থন করে। সেটাও একটা রাজনৈতিক কারণে। কিন্তু যারা পাকিস্তানের সঙ্গে সেনাবাহিনীর সমর্থন দিচ্ছে, তারা আলটিমেট 16 ডিসেম্বরে পরাজিত হয়, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো জয়লাভ করে। তো এই জায়গাটায় সেনাবাহিনী হয়তো এমন হতে পারে যে একাত্ম তাদের মাথার মধ্যে ছিল, অথবা জনগণের যে উত্থান, যে মানে বিদ্রোহ, সেটি তারা অনুধাবন করে যে এই জায়গায় কোনো কিছু অস্ত্র টস্ত্র কিছু টিকবে না। তো স্বাভাবিক কারণে সেটা মেনে নেয় এবং ছাত্র জনতার বিজয় লাভ হয়। তাহলে পরে ক্ষমতার, অর্থাৎ মানুষের ক্ষমতার বিজয় লাভ হয়। সেই ক্ষমতাকে আমি মানুষকে ফেরত দিয়ে দিব, জনতার সার্বভৌমত্ব স্বীকার করে নিব, জনতার মালিকানা মেনে নিব, নাকি গোষ্ঠী, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন, তার বিবেচনা থেকে এটা ছাত্রদেরই সরকার, নাকি ওই জায়গাটায় রেখে দিব? যদি ছাত্রদেরই হয়,
তাহলে এটি আবার একটা মুহূর্তে প্রশ্নের মুখে, ইতিমধ্যে প্রশ্নের মুখে পড়ে গেছে। সরকার যখন এটা জনগণের সরকার হয়, তার ভিতর সব শ্রেণী পেশা মানুষ, ছাত্র, বুদ্ধিজীবী সবাই থাকে, কিন্তু বর্তমান সরকার প্রধান যে কথা বলেছেন সেই কথা থেকে তিনি এখনো নতুন কিছু বলেননি। তো সেই জন্যে ওই কথার পরিবর্তন তখনই হতে পারে যখন একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে, জনগণের ইচ্ছায় যখন একটা সরকার নির্ধারণ হবে। তার আগ পর্যন্ত এটা ছাত্রদেরই সরকার, এবং ছাত্ররা যা বলবে তাই হবে নাকি? তারা তো সেটাই বলছে, মাঝে বলছে না যে না পারলে ছেড়ে দেন, কি করে করতে হয় আমরা করব। মাসখানিক আগে, অবশ্য মাস দেড়েক আগে সম্ভবত তাদেরই একজন প্রতিনিধি এই কথা বলছিল। কি করে প্রেসিডেন্টকে সরাতে হয় সেটা আমরা জানি, যদিও এইসব প্রসঙ্গগুলো আস্তে আস্তে থিতিয়ে আসছে। যেমন মুজিবাদী সংবিধান এটা কবর দিয়ে দিবে, এখন তারা বলছে না। এখন নিশ্চয়ই সেই বিপ্লবী পরিস্থিতি থাকলে ওটাও কবরস্থ হতো। যেমন শেখ হাসিনা দৌড়িয়ে পালাইছে, তার মন্ত্রিপরিষদ সদস্যরা, এমপিরা সব পালাইছে, প্রেসিডেন্টও পালাতো, যে কোনো কারণে হোক। প্রেসিডেন্টের সংবিধান, কারণ এটা তো রক্ষাকারী হচ্ছে এখন ডক্টর ইউনূস, সংবিধান রক্ষাকারী, যেহেতু তিনি সংবিধানের আওতায় সরকারের শপথ নিয়েছেন, বিপ্লবী সরকার না। সেই জন্য বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে খারাপ কিছু না, যদি আমি সর্বশেষ মানুষের ক্ষমতায়নের দিকে নজর রাখি। যদি ওইটি না করে আমি ক্ষমতাকে আঁকড়ি ধরতে চাই, আর এই যে তরুণরা যারা বলছেন তাদের মানে মতো করে, তো তাদের আমার বিবেচনায় রাজনীতি দল তো যে কেউ গঠন করতে পারে, তারাও গঠন করতে পারে। তারা যেমন সাহস দেখিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার, তাদের এই সাহস দেখাতে হবে গাড়ি বাড়ি, সরকারের এই মসনদ, এগুলো ছেড়ে একটা সরকারি দল, মানে সরকারের বাইরে গিয়ে একটা দল গঠন করে, যেমন ফুয়াদ সাহেবরা এখন আছেন, আমরা আছি, অন্য রাজনৈতিক দলগুলো আছে, তাদের কাতারে এসে ইলেকশনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হতে পারে জয়লাভ করলে। কিন্তু আমি ওই জায়গায় বসে জাতিকে মুরিব্বানা দেখানো আমার মধ্যে ঠিক হবে না, এটা সঙ্গত হবে না, এটা সংবিধানও অ্যালাউ করে না, গণঅভ্যুত্থানও অ্যালাউ করে বলে আমার কাছে মনে হয় না। কারণ গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে মানুষকে ক্ষমতায়নের দিকে নিয়ে যাওয়া, তার ভোটিং পাওয়ার দেওয়া। সেটি যদি না পারি তাহলে পরে ওই জায়গাটা ঠিক হবে। আপনি যদি প্রথমে বলছিলেন বা আমার ভূমিকার পরিপ্রেক্ষিতে বলছেন যে না, রাজনীতি এখন এই মুহূর্তে কোনো উত্তপ্ত পরিস্থিতি নেই, তবে এই মুহূর্তে আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন বা যে পয়েন্টগুলো তুলে নিয়ে আসলেন, তা হয়তো মির্জা ফখরুল ইসলাম সাহেব যে কথাগুলো বলছিলেন যে অতি বিপ্লবী চেতনা ও অস্থিরতা সৃষ্টি করে সমাজে, তাহলে ঠিক সেদিকেই যাবে? না না না, একেবারেই আমি আবারও জোর দিয়ে বলছি, কোনো উত্তপ্ত নাই। কেউ যদি না বুঝতে পারে তাহলে তাকে বুঝাতে হবে। আচ্ছা, তারা তো আমাদের সন্তান তুল্য। আছে না অনেক ছেলে যার বাবার টাকায় পড়ালেখা করছে, বিদেশে গিয়েছে, বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে, হ্যাঁ কৃষক বাবা, গরিব বাবাকে তারা আর এখন চিনে না, হতে পারে না। তখন দায়িত্ব, বাবারও কিছু বলে না, ওকে বুঝানো, কোনো না কোনোভাবে বুঝিয়ে মানে হুঁশে নিয়ে আসা। তো এখন অনেকে হয়তো একটু ইয়েতে ঘটনা থাকে যে সবকিছু অস্বীকার করা, অর্থাৎ 16 বছরে কি ঘটনা হয়েছে এটা ঘটনা না, এক মাসের ভিতরে আমি উল্টাই দিছি। এই 6 মাসের ভিতরে বাজার কিছু করতে পারে নাই, একমাত্র সরকার উৎখাত করে দিছে। আইন শৃঙ্খলা বলে কিছু দেশে আপাতত নাই, একেবারেই শূন্যের কাছাকাছি অবস্থানে আছে। মানুষ তো সবসময় তার নিজেরটা নিয়ে চলাফেরা করে, চেষ্টা করে। কিন্তু অনেকে বলছেন 6 মাসের মধ্যে তো অনেক কিছু নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আবার অনেকে বলছেন, আপনার মতোই বলছেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি, যার অবস্থানতে সে বলতে পারে, বুঝছেন। একটা গুন্ডা, একটা চাঁদাবাজ, একজন দখলদার, তার তো সুসময় এখন যে কোনো ভাবে। তো সে এখনকার পিরিয়ডটাকে তো অভিনন্দন জানাবে। এখন যে লোকটি শান্তিপ্রিয়, যে আইনের শাসন পছন্দ করে, যে স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তার কাছে তো খারাপ লাগতেও পারে। এখন এই ঘটনাগুলো যেখানে যার অবস্থান থেকে সে ব্যাখ্যা করবে। ব্যারিস্টার ফুয়াদ, সংস্কার পরে নির্বাচন, সরকারের একাধিক উপদেষ্টা, বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন, তারা বলছেন ছাত্র সমন্বয়
সংস্কারকারী হিসেবে বা যাদেরকে আমরা চিনি তারাও বলছেন, কেউ বলছেন একটু নরম সুরে ন্যূনতম সংস্কার, আগে পুরোপুরি সংস্কার করার কথা বলেছেন, এখন অনেক বলছেন। তাহলে প্রত্যেকের দাবিতে যদি অটাল থাকে, সমাধানটা কিভাবে আসবে? না, আমরা ইতিমধ্যে দেখছি তো অটল থাকছে না তো, আসলে আলোচনা করে তো সবাই একটা কনসেনসাসে আসছে। আপনি দেখেন জুলাই গণঅভ্যুত্থানের যে ঘোষণাপত্র, গণঅভ্যুত্থানের ফরমান লেখা নিয়ে যেটা হয়েছে, এটার পরের তো একটা রিজনেবল কনক্লুশনের জায়গাতে এসছে, যেটা এককভাবে দায় নেওয়া, সরকার অস্বীকার করা, তারপরে আবার সরকারই এটার দায়িত্ব নিয়ে এবং সকল রাজনৈতিক দলগুলোকে নিয়েই তো তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করেছে, এবং সেখানে বিএনপি থেকে শুরু করে সব রাজনৈতিক দল ইন প্রিন্সিপাল একটা ঘোষণাপত্রের পক্ষে মত দিয়েছে। যদিও ডিলে প্রসেস এই ব্যাপারে দ্বিমত আছে, কি প্রসেসে সেটা হবে। তো আমি তো দেখতে পাচ্ছি গত 6 মাসে মোটামুটি ঐক্যমতের ভিত্তিতেই তো মোটামুটি মেজর ইস্যুসগুলো রিজলভ হয়েছে। প্রেসিডেন্ট ইস্যুতে সবাই একমত হয় নাই বলে প্রেসিডেন্টকে সরানো হয়নি, কিন্তু আবার দেখেন যে সরকার গঠন প্রক্রিয়াতে 8 তারিখের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, 15 আগস্টের ছুটি বাতিল হবে কি হবে না, ভারত প্রশ্নে, মাইনরিটির উপর পারসিকিউশনের প্রশ্নে যে আলোচনাগুলো চলছিল, সেখানে তো সকল রাজনৈতিক দল তাদের ভিন্ন মত ছেড়ে একই মতামতে এসছে। তো আমি দেখতে পাচ্ছি তো আসলে মৌলিক সব জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার একটা কনসেনসাসে আছে। না, মূল বিষয় কিন্তু রয়ে গেছে এখনো, সেখানে তো আমরা কোনো ঐকমত্য তো দেখছি না। সংস্কারের বিষয়ে, সংস্কারগুলো কিভাবে করা হবে, কতটুকু করা হবে, ওটা তো এখনো সময় আসে নাই, নির্বাচন, ওটা তো এখনো সময় আসে নাই। সংস্কার প্রসেসটা কি, মানে আমরা যখন বলছি সংস্কার মানেটা কি, প্রথমত হচ্ছে যে আমার কোথায় সংস্কার দরকার সেটা আইডেন্টিফাই করতে হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রায় 50-এর অধিক কমিশনের প্রস্তাব গেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তারা সোফার 15-16টা কমিশন করেছেন, 4টা কমিশন রিপোর্ট দিয়েছে, বাকিগুলোকে টাইম এক্সটেনশন করে 15ই ফেব্রুয়ারি তারা ডেডলাইন দিয়েছে। কিছু কমিশন রিসেন্টলি হয়েছে, ধরেন বিডিআর এর পিলখানা গণহত্যা নিয়ে কমিশনটা মাত্র দায়িত্ব নিচ্ছে আর কি। তো এই রিকমেন্ডেশনগুলো আসলে পরে না আপনি কোথায় সংস্কার করবেন সেটা বুঝতে পারবেন। তাহলে সংস্কার প্রক্রিয়াতে কিন্তু চলমান শুরু হয়ে গেছে। একটা হচ্ছে মতামত আসার পরে হচ্ছে আলোচনা হবে কতটুকু আপনি করবেন, কতটুকু রেখে যাবেন, কতটুকুর ব্যাপারে সবাই একমত, কতটুকুর ব্যাপারে সবাই দ্বিমত আছে, এবং যতটুকু দ্বিমত থাকবে অতটুকুর ব্যাপারে ভবিষ্যতে ফয়সালাটা কি হবে। তাহলে কি ধরেন, এটা নিয়ে আমরাও বলছি যে কি হইতে পারে, সংবিধান প্রশ্নে যদি আমরা সবাই একমত না হই, অ্যাটলিস্ট একটা চার্টার আমরা সাইন করতে পারবো কিনা, যে সংস্কার প্রস্তাবগুলো আসছে রাজনৈতিক দল জাতীয়ভাবে একটা চার্টার সাইন করবে, একটা প্লেজ করবে যে যারাই আগামী দিনগুলোতে ক্ষমতায় আসবেন তারা এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবেন। কারণ সংস্কার নিয়ে তো আমাদের তো বাজে অভিজ্ঞতা আছে। 90-তে 3 দলীয় জোটের যে রূপরেখা ছিল, 29-এর মতো টাস্কফোর্স হয়েছিল, এগুলো তো বাস্তবায়ন হয় নাই। 111-এর সময় দেখলাম আপনার ডক্টর আকবর আলী খানকে দিয়ে দায়িত্ব দিয়ে যে কমিশন করা হয়েছে, তারা শত শত প্রস্তাবনা রেডি করেছেন, সেগুলো আলোর মুখই দেখে নাই। এবং শুধু তাই না, বর্তমান সংস্কার কমিশনে কাজ করছেন এমন একাধিক লোক বলেছেন যে আগের কমিশনের যে রিপোর্ট সেগুলো পর্যন্ত আমলারা খায় ফেলছে, দিচ্ছে না, বের করছে না। তাহলে এই জটিলতা তো আছে। আপনি কিভাবে এই প্রক্রিয়াতে যাবেন সংস্কারটা বাস্তবায়ন করতে, এবং এই প্রক্রিয়াটা আলোচনা করা হবে বলেই বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়া হয়েছে সেখানে প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে একটা জাতীয় ঐক্যমতের কমিশন হবে। তার কাজ কি হবে? তার কাজ হবে হচ্ছে এই সুপারিশমালাগুলো নিয়ে রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সাথে বসা, কথা বলা, মিনিমাম কতটুকুর ব্যাপারে আমরা একমত এবং মিনিমাম কতটুকু এই সরকার করে যাবে, প্রক্রিয়া কি হবে, বাকি যতটুকু থাকবে সেটার ব্যাপারে কি হবে। অতএব সংস্কার এটা তো একটা, এই প্রসেস তো অলরেডি চালু হচ্ছে, এর বাইরে তো সংস্কার এই মুহূর্তে আর কিছু করার নাই। এর বাইরে দেখেন সংকটটা কোথায়, সুশাসনের যে জায়গাটা বারবার আলোচনাতে আসছে, 16 বছরের বঞ্চনাটা সাডেনলি একটা প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে এই সরকারের কাছে। সবাই তারা না পাওয়ার কথাটা বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডেলিভার করবে যে হাতগুলো দিয়ে, যে হ্যান্ডসগুলো দিয়ে, সেগুলো তো নাই। অর্থনীতি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে বাংলাদেশ, সিম্পলি ট্রেজারি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, কোনো টাকা পয়সা নাই, খেয়ে দিয়ে লুটপাট করে সব নাই করে দিয়ে গেছে। এখন আপনি বেতন ভাতা বাড়ানোর অনেকগুলো দাবি দেখতে পাচ্ছি আমরা সব জায়গাতে, ন্যায্য দাবি। এখন সরকারের জায়গা থেকে চিন্তা করছে যে আমি এটা বাড়াবো কিভাবে, আমার টাকা কোথায়।
আবার অন্যদিকে সে ইনফ্লেশন কন্ট্রোলও করতে পারছে না। কারণ হচ্ছে যে পরিমাণ ফেক নোট, 93,000 কোটি টাকার ফেক নোট আওয়ামী লীগ ছেড়ে দিয়ে গেছে, ব্যাংকগুলো প্রায় 40-এর মতো ব্যাংক মানে পথে বসায় দিয়ে গেছে, সেখানে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করবেন কিভাবে? আপনি কিন্তু মনিটারি পলিসি এনেন নাই, চলছে স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন 3টা জিনিসের কম্বিনেশন বলা হচ্ছে, যে আপনার উচ্চ মূল্যস্ফীতি কিন্তু প্রবৃদ্ধি নাই, আবার বেকারত্ব হাই। তাহলে আপনি দেখাচ্ছেন আপনি প্রচুর ইনভেস্ট করছেন, প্রচুর প্রকল্প তৈরি হচ্ছে, কিন্তু জব তৈরি হচ্ছে না কেন? জিনিসপত্রের দাম কমছে না কেন? বাজারে গেলে আপনি সস্তায় জিনিস কিনতে পারছেন না কেন? এই পলিসি অ্যাডজাস্টমেন্টে ঝামেলা আছে। 80%-এর উপরে আপনার আমলারা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো না কোনো ফর্মে এই ফ্যাসিবাদের দালালি করছে, দোষরামি করছে। তারাই তো আপনার দেখেন, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন? চিহ্নিত করা তাদেরকে বাদ দেওয়া যাচ্ছে না কেন? না, চিহ্নিত করা যাচ্ছে। সরকারের ডায়লেমাটা বোঝেন। ধরেন 16 বছর ধরে বিএনপি জামাতপন্থী একটা অফিসারকে ওএসডি করে রাখছে। একটা মেশিন আপনি 16 বছর কোনো কাজে লাগান নাই, এই মেশিনটা তো জং ধরে গেছে, এটা একটা সংকট। আবার তিনি বঞ্চিত, তিনি এতদিনে সচিব হয়ে যাওয়ার কথা ছিল। আবার আওয়ামী লীগের যারা দায়িত্ব পালন করেছে তারা কম্পারেটিভলি কাজ একটু ভালো বোঝে, কারণ সে মেশিনটা চলমান ছিল, কিন্তু আবার হাইলি করাপ্ট এবং আওয়ামী লীগের দালাল। এরকম অজুহাত, এরকম কারণ দিলে তো অসংখ্য কারণ দেওয়া যাবে। এখন যদি বলা হচ্ছে যে অন্তত মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যের ঊর্ধ্বগতি, সেটি রাশ টেনে ধরা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, এখন এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, অবশ্যই যুক্তি দেওয়া যাবে এবং লজিক্যাল সেগুলো হতে পারে। কিন্তু মানুষ দিন শেষে তো এগুলো দেখতে চায় না। সাধারণ মানুষ সংস্কার, নির্বাচন তাদের মাথায় এখন কিভাবে একটু শান্তিপূর্ণভাবে জীবনযাত্রাটা নিয়ে যাবে, বহন করবে এবং খেয়ে পরে বাঁচবে, সেই দুটো জায়গায় তো আমরা তো সেই দুটো জায়গায় তো আপনি কোনো কুইক ফিক্স নাই তো রাষ্ট্রের জায়গা থেকে। রাষ্ট্র তো 6 মাসে আপনি 16 বছরের বার্ডেন ফিক্স করে ফেলতে পারবেন না, প্র্যাকটিক্যাল না তো। ধরেন আপনার রিজার্ভ নাই, আপনি সাডেনলি টাকাগুলো কোথায় পাবেন? ডলার কোথায় পাবেন? আপনাকে এক্সপোর্ট বাড়াইতে হবে, আপনাকে ম্যানুফ্যাকচার বাড়াইতে হবে। আপনার দেশে 40-45 লক্ষ গ্র্যাজুয়েট বেকার, আপনি সাডেনলি 40 লক্ষ মানুষের চাকরি কোথায় দিবেন? মানে রাষ্ট্রের জায়গা থেকে তো কোনো কুইক ফিক্স নাই। রাষ্ট্রকে দেখতে হবে আপনার যে সে ফিক্স করার প্রসেস ফলো করছে কিনা, রাইট সিদ্ধান্ত নিচ্ছে কিনা, সঠিক পলিসি আন্ডারটেক করছে কিনা। এই জায়গাগুলো যদি না করেন, যেমন ধর এক্সাম্পল দেই, আজকে কিছুক্ষণ আগে দেখলাম আপনার এপ্তেদায়ী যে মাদ্রাসা আছে, মানে মাদ্রাসার প্রাইমারি লেভেলের যে মাদ্রাসা, বেসরকারি প্রায় 9,000-10,000 মাদ্রাসা আছে যাদেরকে জাতীয়করণ করা হচ্ছে না, তাদেরকে নিবন্ধিত করা হয়েছে, সরকার তাদেরকে অপারেট করবার অনুমতি দিয়েছে। জি, একই টাইমে আপনি আওয়ামী লীগের সময় 26,000 প্রাইমারি স্কুলকে আপনি সরকারিকরণ করেছেন, জাতীয়করণ করেছেন, কিন্তু মাদ্রাসা করেন নাই। কি কি যুক্তিতে করেন নাই? তাদেরকে বলছেন আসলে আপনার কাছে টাকা নাই। তাহলে প্রাইমারি স্কুলগুলো করার টাকা আপনি কোথায় পাইলেন? তাহলে মাদ্রাসা করছেন না কেন? এখানে একটা ইসলামোফোবিয়া এখানে কাজ করতেছে। আপনার এই যে পলিসি ইনকনসিস্টেন্সি। আবার দেখেন তারই দাবিটা এখন ন্যায্য, সরকারও বলছে ন্যায্য, কিন্তু একেবারে ওই 9,000 স্কুলের টিচারদের বেতন দেবার মতো ক্যাপাসিটি তার নাই। তো এখন রাষ্ট্রকে কি করতে হচ্ছে? তার সাথে বসতে হবে, তো কথা বলতে হবে। কথা না বলে শাহবাগে যদি আপনি মিছিলে তাকে পুলিশ দিয়ে পিটান, এটা তো সমাধান না। তাহলে এই যে গভর্নেন্সের ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে তো আপনার এই সরকার ঊর্ধ্বে না, এবং সে পারছে না, এবং যেটা পারছে সেটা আবার করছেও না অনেকে। এবং দেখেন এই যে ভ্যাট চাপায়া দিল, সে তার খরচ কমাচ্ছে না, 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা বাড়াচ্ছে, কিন্তু গরিব মানুষের উপরে 10 টাকার বিস্কুট 13 টাকা, 10 টাকার চা 25 টাকা খাওয়াবে। আবার দেখেন টিসিবি ট্রাক বন্ধ করে দিল গরিব মানুষের উপরে। আবার দেখেন ফরেন সার্ভিসের ক্যাডারদেরকে 20% 25% করে আপনার বেতন বাড়ানোর সুপারিশ যাচ্ছে। পলিসি কনসিস্টেন্সি দেখেন, আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার পুলিশের, র্যাবের, আনসারের পোশাক পরিবর্তনের প্রকল্প নিচ্ছেন, এখানে হাজার হাজার কোটি টাকা খরচ হবে না? তাহলে আপনি টাকা যদি নাই, আপনি যদি ব্যয় সংকোচন করেন, আপনি কোথায় করবেন? একটা রাইট জায়গা খুঁজে বের করতে হবে। তো সরকারের এই গভর্নেন্সের ক্রাইসিস এখানে আছে। জি, আমরা আলোচনা ফিরব ছোট্ট বিরতি পরে, দর্শক কিছু খুব শিগগির আবার আমন্ত্রণ 21 রাতে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন শামসুজ্জামান দুদু, বিএনপি ভাইস চেয়ারম্যান, রয়েছেন বিপার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আলোচনা করছি রাজনীতিতে কতটা উত্তাপ বইছে বা এটি কতদিন বা কোথায় গিয়ে সমাধান মিলবে। যদিও মানে অতিথিরা বলছেন যে রাজনীতির কোনো উত্তাপ নেই, তারপরেও আমরা একটু ডায়াগনোসিস করার চেষ্টা করছি। শামসুজ্জামান দুদু, নির্বাচন কমিশন থেকে
প্রধান নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছেন যে ইসির স্বাধীনতা থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এই জন্য এই কথাটা বলছে যে এর মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষভাবে করা সম্ভব কি না। সেই জায়গা থেকে নিশ্চয়ই সেটা রেস ধরে প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন তিনি মন্তব্য করেছেন। এটি দিয়ে আসলে তিনি কি মিন করতে চেয়েছেন, এবং আসলেই ইসি স্বাধীন থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা আমরা সবাই জানি, কিন্তু তিনি কি বলতে চেয়েছেন, আপনার কি মনে হয়? এটা আমার কাছে খুব মজার কথা মনে হয়েছে। একদিকে সত্য, আরেকদিকে মিথ্যা, এটা আমার কাছে মনে হয়েছে। সত্যটা হচ্ছে ইসি সরকারের সঙ্গে কতটা লড়াই করতে পারবেন। তিনি লড়াইয়ের আগে বলছে লড়াইটা সরকার করবে, তারা ছেড়ে দিছে। এখনো তো উদ্যোগই নেন নাই, ইলেকশনের ডেট তো তারা দেন নাই, সরকারের সঙ্গে আলোচনা করে ডেট দিবে। কিন্তু তারা আলোচনার আগেই বলছে যে মানে তাদের স্বাধীন মতামত যদি সরকার মেনে নেয় তাহলে পরে কথা সত্য। তিনি যেটা বলেছেন কথা বেঠিক না, কিন্তু কথাই তো বলেন নাই। বলার পরে না তিনি বলবেন যে আমরা এই ডেট দিয়েছিলাম বা ওনারা এই ডেট দিয়েছেন, ওইটার সময় সম্ভব না, অথবা আমরা যেটা বলছি এটা সম্ভব। কথা হয়নি। কিন্তু আরেকটা মানে উল্টা দিকে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, একেবারে 100% ক্ষমতা আছে ইসি, যা আইন টাইন আছে আমি যতটুকু জানি, তার সেই সাহস, সেই বুদ্ধি, সেই নেতৃত্ব, সেই মনোজ্ঞতা, সেই বিচক্ষণতা তার আছে কিনা। অর্থাৎ আমাদের এখানে ভালো ভালো সিএসপি অফিসার ছিলেন, বিসিএস এর অফিসার আছেন, অনেক মননশীল নেতাও আছেন, মানে অফিসার সব আছে, কিন্তু সেটা তারা পুরো করবেন কিনা, অর্থাৎ সোজা বাংলা বলে মেরুদণ্ড সোজা কিনা তাদের। এক্স্যাক্টলি। সেই জন্য ইসি সাহেব যারা আমার কাছে মনে, আমি তাদের সমর্থক। এখন যতটুকু তারা কথাটা বলেছেন এবং তার যে টিম দেখছি, তাদের পক্ষে একটি ভালো নির্বাচন করা সম্ভব। তিনি যেটা বলেছেন সরকারকে রাজি করানো বা সরকারকে সেই পথে নিয়ে যাওয়া এখনকার প্রেক্ষাপটে অসম্ভব কিছু না। এই জন্য অসম্ভব কিছু না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এটা বুঝতার মানুষ আমার কাছে মনে হয়েছেন, এবং তিনি দেশে এবং সারা বিশ্বে এই ধারণা দেওয়ার চিন্তা করছেন যে একটা ভালো নির্বাচন হবে। কবে হবে স্পষ্ট করে একটা ধারণা দিচ্ছেন, কিন্তু দিন, তারিখ, মাস, বছর এগুলো উল্লেখ করেননি। আমরাও বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমিও বিশ্বাস করি যে তার নেতৃত্বে একটা ভালো ইলেকশন হতে পারে। তাহলে মাঝখান থেকে তিনি এই কথা যখন বলে ফেলছেন যে সরকার চাইলে এটা সম্ভব, তো আমার কাছে মনে হয় সরকারকে চাওয়ানোটাও তাদেরই দায়িত্ব। সেই বিবেচনার থেকে উদ্যোগ নিলে পরে এখন যে পরিস্থিতি, সকল রাজনৈতিক দল তো ইসির সঙ্গে থাকবে, ছাত্র জনতা ইসির সঙ্গে থাকবে, কারণ ফ্যাসিবাদের সময় নির্বাচনী ব্যবস্থা তছনছ করে ফেলা হয়েছে। একেবারে ভণ্ডামি যা চূড়ান্ত পরিস্থিতিতে গেছিল। 24 এটা ভাবা যায় যে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার হয়, 2-4টা চেয়ারম্যান হতে পারে বা মেয়রও হয়ে যেতে পারে, কিন্তু একটা সরকার হয়ে গেছে আমার দেশে। 18 সালে মানে আমাদের ধরেন এই দেশে কিন্তু নির্বাচন ব্যবস্থাটা মানে একটা উৎসব মতো হয় সারা, মানে এটা আমরা দেখেছি। লুটপাট যেমন আছে, উৎসবেরও ব্যাপার আছে। মানে সবাই ঘরে ঘরে কিন্তু নির্বাচনটা, বিশেষ করে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে যেসব স্থানীয় সরকারের, এমনকি জাতীয় সংসদের যে নির্বাচন, সেখানেও ভোট দেওয়ার জন্য দল বেঁধে তারা গ্রামে যায়, চাকরিতে ছুটি নিয়ে যায়, ছুটি থাকেও। কিন্তু আমাদের দেশে 18 সালে নির্বাচন মধ্যরাত্রি শেষ হয়ে গেছে। ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা নতুন এক্সাম্পল, আবার মধ্যরাত্রে ইলেকশন হয়ে যাওয়া একটা এক্সাম্পল। আর 24 সালে যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তো মানুষ বুঝছে যে এতে না তাড়ানো ছাড়া আর কোনো পথ নাই, ইলেকশনের প্রশ্ন হয়েছেও তাই। সেই জন্য এখন আমার ধারণা হচ্ছে ফ্যাসিবাদে হাসিনা এবং তার যে 14 দল বাদে সারা বাংলাদেশের পুরা জাতি এখন একটা ভালো নির্বাচন চায়। এই যে সেন্টিমেন্টটা, এটা যদি তারা ধারণ করতে পারে, তো ভালো নির্বাচন না হওয়ার তো কোনো কারণ নাই। অতি অবশ্যই হবে, উদ্যোগ নিলেই হবে।
এবং সরকারও বাইরে যেতে পারবে। এখন সরকারের তরুণ বন্ধুরা যেভাবে যে কথাই বলুক না কেন, আমার ধারণা তারাও ভালো একটা নির্বাচনের জন্য তৈরি আছে, তো অসুবিধা কি? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যেই ঐক্যমতের কথা বলা হচ্ছে, সবাই সবার জায়গা থেকে বলছেন। বিএনপি বলছে যে জাতীয় ঐক্যমত দরকার, আপনারা বলছেন জাতীয় ঐক্যমত দরকার, ছাত্ররা বলছে, উপদেষ্টারা বলছে। জাতীয় ঐক্যমতের সংজ্ঞাটা আসলে কি? মানে আমি যেটি চাইবো তার সাথে একমত পোষণ করা, ওটাই জাতীয় ঐক্যমত্য? আবার আপনি যেটি চাইছেন সেটির সঙ্গে একমত পোষণ করা, সেটাই জাতীয় ঐক্যমত্য? কোন কোন ক্ষেত্রে আসলে জাতীয় ঐক্যমতটা খুব প্রয়োজন, আর সংজ্ঞাটা কি? আপনি এর আগে যদি একটু বলেছেন, তারপর একটু ক্লিয়ার হতে চাই। দেখেন, জাতীয় ঐক্যমতের প্রশ্নে আসলে সবাই ইউনাইটেড আছে। ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল রিপিটেডলি এটা তাদের আচরণ দিয়ে প্রমাণ করেছে। প্রথমটা দেখেন, আপনার যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে লাখ লাখ মানুষ মারা যাবে, মারা যায়নি তো। আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী মারা যায়নি তো, খুন হয়নি তো, কিছু এলো মানে অগোছালো কিছু ভায়োলেন্স হয়েছে বিভিন্ন জায়গাতে। 4 দিন 5 দিন তো দেশে কোনো রাষ্ট্র ছিল, সরকার ছিল না, পুলিশ ছিল না ফিউ উইকস। আপনার এই বসুন্ধরা শপিং কমপ্লেক্স অথবা যমুনা শপিং কমপ্লেক্স, বায়তুল মোকাররমের সোনার দোকান, ডায়মন্ডের দোকান, কোথাও কি লুটপাট হয়েছে? কোথাও বড় ডাকাতি হয়েছে? কোথাও ডাকাতি হয় নাই। তাহলে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করলো কারা? রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হ্যান্ডেল করা হয়েছে। বিএনপির নেতারা, জামাতের নেতারা, হেফাজতের আলেম ওলামায়ে কেরামরা, মসজিদ মাদ্রাসায় সবাই, ছোট বড় সব রাজনৈতিক নেতাকর্মীরা এক ভয়েসে কথা বলছে, কোনো ভায়োলেন্সে যাওয়া যাবে না, নেতাকর্মীদেরকে কন্টেইন করছে, পানিশমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। তাহলে তারা আচরণ দিয়ে কিন্তু জাতীয় ঐক্যমতের প্রশ্নে একমত হয়ে আছে। দ্বিতীয়ত দেখেন যে আমাদের বিরুদ্ধে যে অপ্রচারটা ভারত চালিয়েছে, যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মন্দির পোড়ায় দিচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ইসলামী দল, ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবরা, মাদ্রাসার ছাত্ররা, সাধারণ ছেলেমেয়েরা পাড়ায় মহল্লায় রাত ধরে ধরে গ্রুপ বেঁধে বেঁধে আপনার মন্দির পাহারা দিচ্ছে, গির্জা পাহারা দিচ্ছে, কোনো খুন খারাপি হয় নাই তো। আবার তারা পুরো জাতি ঐক্যমতের পরিচয় দিয়েছে। তৃতীয় দেখেন, আপনার এই আমাদের আগরতলায়, পশ্চিমবাংলায়, দিল্লিতে আমাদের কনসুলেটের উপরে যে সামনে যে প্রতিবাদ মিছিল হয়েছে, ভাঙচুর হয়েছে, অ্যাটাক হয়েছে, এত বড় বড় ঘটনা ঘটেছে। ইসকনের যে জঙ্গিরা আপনার একটা মানুষকে, একজন আইনজীবীকে চিটাগাংয়ে হত্যা করলো, তারপরে বাংলাদেশের ইন্ডিয়ান হাইকমিশনের সামনে কি কোনো ঘেরাও হয়েছে? কোনো দল গিয়া কি হাইকমিশনটা ঘেরাও করছে? বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামরা, ইসলামিক দলগুলোকে ধারণা করা হয় তারা আসলে অনেক ভারত বিরোধী, তারা কি প্রচন্ড বড় বড় রকমের কোনো সমাবেশ করেছে, প্রতিবাদ করেছে? করে নাই তো। তাহলে তারা কত ঠান্ডা মাথায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই প্রশ্নটাকে রিজলভ করছে যে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, কোনো ফাঁদে পা দেব না। ফরেন সার্ভিস একাডেমিতে যখন প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে এই প্রেক্ষাপটে ডাকলেন, 53টা ক্রিয়াশীল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সবাই ওখানে গেছেন, বড় বড় রাজনৈতিক দলগুলো সহ। সেখানে গিয়ে তারা কি বিষয়ে একমত হয়েছেন? যে আমাদের স্বাধীনতার প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের আত্মমর্যাদার প্রশ্নে, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত। 15ই আগস্ট ছুটি বাতিল করা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দলকে ডেকেছেন। সব রাজনৈতিক দলের মতামত নিয়েই তারা এটাকে জাতীয় শোক দিবস নামক জাতীয় ছুটি বাতিল করে দিয়েছেন। এমন অভিযোগও তো রয়েছে যে সরকার যখন প্রয়োজন হয় রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করা, তখন তাদেরকে ডাকা হয়, অন্য সময় একটা দূরত্ব বজায় রাখে। না, এটা রাজনৈতিক দল যারা আছে তারাই তো অভিযোগ করে আসছে। না, ব্যবহার করা আমি বলবো না, মতামত নেওয়া, কিন্তু যখন রাজনৈতিক দলগুলোর বক্তব্য জানতে চাওয়া বা তারা কি চায় অন্যান্য ক্ষেত্রে, নির্বাচন বা সংস্কার, সেই সব ক্ষেত্রে এখনো কোনো ধরনের আমার তো মনে হয়নি। তো আমার তা মনে হয়েছে যে বড় বড় দল, বিশেষ করে বিএনপি জামাতের নেতৃবৃন্দ যখন দেখা করতে চেয়েছেন তারা দেখা করেছে, রিপিটেডলি দেখা করেছে। এবং অনেক রিপোর্ট আমরা ব্যক্তিগতভাবে জানি যে বড় দুই দলের নেতাকর্মীরা মিটিং করে আসছে, এটা প্রেসে আসে নাই। এই ঘটনা তো ঘটেছে, মানে কোনো দূরত্ব নেই। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দূরত্ব আছে বলে আমি দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত দূরত্ব আছে এটা বলা যাবে না। আচ্ছা, ভিন্ন মত যেটা ফদ বলছে, ভিন্ন মত আছে, হয়তো কোনো কোনো জায়গায় ভিন্ন মতটা একটু জোরে সোরে উচ্চারিত হচ্ছে, কিন্তু এই সরকার বিএনপির না, এই সরকার জামাতের না, এই সরকার আমাদের না বা ফদদের না, এই ধরনের কথা এখনো পর্যন্ত উচ্চারিত হয়েছে এটা আমার জানা নাই ব্যক্তিগতভাবে। যেমন আমি এই সরকারের অনেক ব্যাপারে
অসন্তুষ্ট ব্যক্তিগতভাবে, অনেক জায়গায় আমি ভিন্ন মত পোষণ করি, কিন্তু সেটাও আমি জাতীয় ভিত্তিতে ব্যাখ্যা করি না, বুঝাই নাই যে আরো একটু সময় তাদের প্রাপ্য, আরেকটু সময় তারা মূল ঘটনা হয়তো যাবে। কারণ আমি একটু আগেই বললাম যে এমন কোনো ইনস্টিটিউশন নাই যেটা অক্ষুণ্ণ আছে। আপনি প্রশাসনের ক্ষেত্রে ভালো অফিসার আছে, কিন্তু চোরের সংখ্যাই বেশি। পুলিশের মানে ভালো চোখে দেখে না মানুষ, মনে হয় যেন এরা হাসিনাকে রক্ষা করতে। কথা তো তা না, ভালো অফিসারদেরকে কোণঠাসা করছে, অথবা কাজ করার কোনো সুযোগ তাদের ছিল না। ভালো ব্যবসায়ী নাই, তারা কোনো কাজই পায় নাই। যাও বা পাইছে তাদের উপর যেভাবে খরখস্ত হয়েছে, এই যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, ধরেন তিনি জাতীয় স্বার্থের ব্যাপার যদি বাদও দিই, তিনি ব্যক্তি হিসাবেও বাংলাদেশকে যেভাবে সারা বিশ্বে উপস্থাপন করছেন, তা তিনিও তো খড়কের মধ্যেই পড়ছিলেন, মানে যেভাবে আক্রান্ত হয়েছিলেন। সেই কারণে সরকারের সঙ্গে নানান ব্যাপারে নানান কথা হতে পারে, কিন্তু সেটি একেবারে দূরত্ব তৈরি হয়ে গেছে। ওই অবস্থা এখনো পর্যন্ত আসছে, এটা আমি অন্তত মনে করি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন মত আছে, সরকার যেটা চাচ্ছেন হয়তো সেই ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের থাকতে পারে, কিন্তু আলটিমেট জাতীয় স্বার্থে যেগুলো প্রয়োজন, ওই যেগুলো সে ব্যাখ্যা করলো। যেমন এখন দেখেন না, মানে ইন্ডিয়া আমাদের এখানে যে মানে সংখ্যালঘু বলে, যেমন আমার দল সংখ্যালঘু বলে মনেই করে না। হিন্দুরা আমাদের দেশের জাতীয় ভিত্তিতে তারা নাগরিক, সংখ্যালঘু মানে কি? এই স্পিরিটটাই তো ঠিক না। মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করছে, বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের যেমন অংশগ্রহণ তাদেরও আছে, সংখ্যায় তারা কম হতে পারে, কিন্তু তার অর্থ সংখ্যালঘু না। আর 2 নম্বর একটা কথা বলে, হিন্দুদের ক্ষেত্রে আমার অনেক বন্ধু আছে, হয়তো আপনারও আছে, সবারই আছে, কিন্তু তাদেরকে এমনভাবে চিত্রায়িত আওয়ামী লীগ এবং কিছু হিন্দু নেতা তৈরি করছিল, মানে হিন্দু মানে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আছে। আরে আমার জাতীয় স্থায়ী কমিটিতে প্রতিনিধিত্ব বলবো না, এটা সে ছোট মানে নিচ থেকে ছাত্র রাজনীতি করে যোগ্যতা বলে সে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছে না। যেমন নিতাই দা আছেন, গয়েশ্বর দা আছেন, এরা মানে হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন, জাতীয় রাজনীতির প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আওয়ামী লীগের ধারণা হচ্ছে যে হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগের। এই যে ব্র্যাকেট বন্দি, ইন্ডিয়ানরাও এখানে একটা পরিস্থিতি তৈরি হলো, তারা যদি বলতো যে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হচ্ছে, তাও একটা কথা ছিল। একটাই শব্দ, একটাই ভাষা ব্যবহার করছে, সেটা হিন্দুরা এখানে নিরাপদ না। বৌদ্ধদের কথাও বলছে না, খ্রিস্টানদের কথাও বলছে না, শুধুমাত্র তাদের কথা বলছে। সেই জিনিস ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, এই যে এটা বলার কোনো প্রয়োজন এখন আর বলছে না। কিন্তু ভিসা বন্ধ করছে কার জন্যে? হাসিনার জন্যে। শুধু সে খুনি না, লুটেরা না, পৃথিবীতে এই ধরনের মানে ভয়ঙ্কর ব্যক্তি আর দ্বিতীয়টা নেই। তার জন্যে বাংলাদেশি মানুষকে শাস্তি দেওয়ার জন্য ভিসা বন্ধ করে দিছে। আমাদের ব্যবসায়ীরা, আমাদের পর্যটন, আমাদের যারা কি বলে অসুস্থ ব্যক্তি, একটা প্র্যাকটিস হয়ে গেছিল ইন্ডিয়ায় যাওয়া আসা। যদি সেটা না থাকতো কিন্তু কোনো ঘটনা না। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এখনো পর্যন্ত যে ঘটনায় যাই করুক না কেন, সমর্থনের বাইরে নাই। মানুষের সমর্থন, রাজনৈতিক দলের সমর্থন, শ্রেণী পেশা মানুষের সমর্থনের বাইরে এখনো পর্যন্ত নাই। তাহলে তারা বলবো যে সরকার তো রং কোনো পথে নেই, এই জন্যই তো সমর্থন রয়েছে। সমর্থন থাকা আর রং পথে না যাওয়া বা না এটা আবার তো কোনো সংকটই নেই। না, এটা বল, আমাদের কথাগুলো বলছি, জি, এর আগে বলার সামনে আসে নাই। ওই যে তরুণ যে সদস্যরা উপদেষ্টা আছে, তারাও কথা বলে নাই। তাহলে বিতর্ক বা ক্রস কোনো না কোনো কারণে হচ্ছে। তো এই কথা তো 2 মাস আগে হয় নাই, হচ্ছে না? তাহলে পরে কিছু না কিছু বিতর্ক থাকতে পারে। তো বিতর্ক থাকা মানেই একেবারে সব ভেঙে পড়েছে, কোনো সমর্থন নাই, এটাও না। এটা হচ্ছে, আমি মনে করি যেখানে গণতন্ত্রের পরিবেশ থাকে, অবস্থা থাকে, সেখানে বিতর্কও থাকবে, মানে পছন্দ অপছন্দের ব্যাপারটা থাকে। একমাত্র ফ্যাসিজম, একমাত্র স্বৈরতন্ত্র জায়গায় একটাই নেতা, একটাই মানে বক্তব্য, একটাই সিদ্ধান্ত, এর বাইরে ওই যে বলে না, কি বলে, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মানে এক দল, একটা নেতা, আর বাইরে আর কিছু নাই। তো সেই পরিস্থিতি এখন নাই।
এটাই হলো মুখ্য জিনিস। তাহলে ব্যারিস্টার ফুয়াদ, আমাদের তো আতঙ্কিত বা আশঙ্কিত বা চিন্তিত হওয়ারও কিছু নেই নিশ্চয়ই, আমরা সব রাইট ট্র্যাকে আছি, তাই তো? না, চিন্তিত হবার আর একটা হচ্ছে যে অসতর্ক থাকার, দুইটার ভিতরে একটা পার্থক্য থাকতে হবে। রাষ্ট্রের ব্যাপারে আপনাকে সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, কারণ রাষ্ট্র না হয় দৈত্য হয়ে যাবে, রাষ্ট্র স্বৈরাচার হয়ে যাবে, রাষ্ট্র খুব পাওয়ারফুল জায়গা। এই জন্য আমরা যেটা বলছি যে রাজনৈতিক দল এবং আমাদের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে কন্টিনিউ একটা সরকারকে সমর্থন এবং সমালোচনার মধ্যে রাখা, যে তার সব ভালো কাজগুলোকে যেভাবে সমর্থন করে যাব, কিন্তু জনগণ সাপেক্ষে যখন সে কোনো অন্যায় কাজ করবে আমরা এটা সমালোচনা করব। আমরা কদিন আগে ব্রিফিং করে ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তের সমালোচনা করেছি, কিন্তু অ্যাট এ টাইম আপনি দেখেন যে আইন মন্ত্রণালয় থেকে আপনার অধ্যাদেশ জারি করেছে, আমরা যে দাবিগুলো তুলেছিলাম বিচার বিভাগের 14 দফা সংস্কার প্রস্তাবনা আমাদের এবি পার্টির পক্ষ থেকে, তার 3টাকে অলরেডি অ্যাকসেপ্ট করে একটা অর্ডিন্যান্স জারি করেছে যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন করতে হবে, যে জাজ কিভাবে নিয়োগ হবে, বাতিল হবে, এটা তদবির ভিত্তিক হইতে পারে না। প্রসিকিউশন সার্ভিস চালু করা, তারপরে হচ্ছে যে আপনার ইয়েতে একটা সচিবালয় থাকা বিচার বিভাগের, মাজদার হোসেন মামলা থেকে আলোচনাগুলো ছিল, আমাদের দলের পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই 14-15 দফা দাবি দিয়েছি, তাহলে আমরা আবার এটাকে মানে সমর্থন করছি। তাহলে এই সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়েই রাষ্ট্রকে, যে কোনো সরকারকে সবসময় রিভিউ করতে হবে, কারণ রিভিউ না করলে যেটা হবে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আবার রিভিউ না করলে আপনি রাষ্ট্র কি করবে সেই দাবিটাও আপনি তুলতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে এই প্রসেসটাই হচ্ছে একটা রাষ্ট্রকে ক্রিটিক্যাল জায়গা থেকে এগিয়ে নিয়ে যায়, শ্যাওলা যেন না পড়ে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, ধন্যবাদ শামসুল দুদু আপনাকে। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।